বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রত্যেকে আশা করি ভালো আছো। প্রত্যেকেই নিজ নিজ বাসায় তোমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি তোমরা তোমাদের পড়াশোনায় নিয়মিত রয়েছ। আমরা প্রত্যেকেই অবগত রয়েছি আমাদের পবিত্র ঈদুল আজহার পরপর সময়ে ইনশাআল্লাহ আগামী আগস্ট মাসের 10 তারিখ থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সেই মোতাবেক আমরা তোমাদের বাসায় প্রস্তুতির লক্ষ্যে অনলাইন কার্যক্রমে বিভিন্ন যে ক্লাস কার্যক্রমগুলো রয়েছে আমরা সেগুলো চালিয়ে যাচ্ছি। তো সেই ধারাবাহিকতায় আমি গত ক্লাসে তোমাদের নিয়েছিলাম দ্বাদশ অধ্যায়ে, সেটা ছিল মহাকাশ ও উপগ্রহ সম্পর্কে। আজকে আমি নতুন একটি চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে ত্রয়োদশ অধ্যায় খাদ্য এবং পুষ্টি। তো খাদ্য এবং পুষ্টি সম্পর্কে তোমরা মোটামুটি আর নিচে ক্লাস থেকে অনেক কিছু জেনে আসছো, যেমন 6, 7 ওইগুলো মোটামুটি একটা ধারাবাহিকতা ছিল। একটু ডিটেলস আকারে তোমাদের যেহেতু অষ্টম শ্রেণী একটা পাঠের বিষয়, সেখানে আমরা বিভিন্ন ধরনের একটু ডিটেলস আলোচনা সেখানে পাবো, এটাই স্বাভাবিক। তো ঠিক আছে, আমি খাদ্য এবং পুষ্টি সম্পর্কে তোমাদের যে অধ্যায়টা আমরা সেটা শুরু করছি। তো আমরা এই চ্যাপ্টারটার যখন আমরা পাঠ শেষ করব, প্রথমত আমি একটা জিনিস শুরু করলাম, শুরু করার পর এটা শেষ হওয়ার পর যখন শেষ হবে সেখানে গিয়ে আমি আমার বর্তমান অবস্থানটা কী হবে, আমি এই চ্যাপ্টার সম্পর্কে যা আমি জানবো বা আমার আলটিমেটলি লক্ষ্য উদ্দেশ্য কী, এই চ্যাপ্টার শেষে আমি কী কী জিনিস সম্পর্কে জানতে পারবো। তুমি যদি এই জিনিসগুলো জানো তাহলে হবে কি, তুমি যখন টেক্সটে চলে যাবা তখন তুমি মনের ভিতরে এই প্রশ্নগুলি তোমার দোল খাবে বারবার, যে আমি তো এই জিনিসগুলো আমার জানার কথা ছিল, জানতে পেরেছি কিনা। যখন তুমি পড়া শেষ আলটিমেটলি দেখবো এই বিষয়গুলো তুমি খুব ভালোভাবে একটা আইডিয়া পাবা। তাহলে এই চ্যাপ্টারগুলো পড়ার হচ্ছে মূল কারণ হচ্ছে আমি কিছু বিষয় সম্পর্কে তোমাকে বলবো যেগুলি তুমি এই চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর খুব ভালোভাবে অবগত হতে পারবে। আমি তোমাদের প্রায় একটা উদাহরণ দিই তোমাদের ক্লাসের ভিতরে, যে মনে করো আমি এখান থেকে আমি সাদ্দাম মার্কেট যাব বা মেইন রোডে উঠবো, ঠিক আছে। তোমাকে বললাম যে তুমি স্কুল থেকে বের হওয়ার পরে দেখবে একটা বাজার পাবে, বাজার থেকে একটু সামনে গেলে 0 পয়েন্ট পাবে, 0 পয়েন্ট থেকে একটু সামনে গেলে দেখবে বাম পাশে একটা বিশাল একটা বিল্ডিং, একটা হলুদ কালারের বিল্ডিং তুমি দেখতে পাবা। তারপর তুমি একটু সামনে যাবা, গিয়ে দেখবা যে মেইন রোড, সেটাই তুমি তোমার গন্তব্যস্থল। তাহলে এভাবে আমি আগে যদি বলে দিই, তুমি কি করবা, তুমি যখন বাসা থেকে বের হলেই কিন্তু তুমি মনে মনে থাকবে যে একটা স্যার বাজার কথা বলেছিল, 0 পয়েন্ট একটা চৌরাস্তার কথা বলেছিল, আবার সামনে একটা বড় বিল্ডিং কথা বলেছিল হলুদ কালারের। তুমি কিন্তু ব্রেনে সেগুলো অ্যাডজাস্ট করার চেষ্টা করবা যে এগুলো মিলতেছে কিনা, আমি কি ঠিক পথে আগাচ্ছি কিনা। তাহলে তোমার একটা লেআউট তৈরি হয়ে গেল, ঠিক আছে। তাহলে একটা চ্যাপ্টার সম্পর্কে তোমাকে একটা লেআউট তৈরি করার জন্য তোমার একটা আগেই একটা আইডিয়া থাকা তোমার দরকার আছে, আমি মনে করি সেটাই। এবং তোমাদের এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এইভাবে তোমাদের যখনই কোনো চ্যাপ্টার শুরু হয় আমরা এই অধ্যায় শেষে কি কি জানবো এইভাবে একটা হেডিংস তোমাদের দেওয়া থাকে, এটাকে ভালোভাবে পড়বে, ঠিক আছে। আমি তাহলে হেডিংয়ে চলে যাই। বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণ ব্যাখ্যা করতে পারবো। তাহলে খাদ্যের যে পুষ্টিগুণ থাকে সেগুলো আমরা ব্যাখ্যা করার একটা ভালো একটা অ্যাবিলিটি আমার তৈরি হবে আমি যদি এই চ্যাপ্টারটা শেষ করি বা পাঠ শেষ করি। পুষ্টির অভাবজনিত রোগ নির্ণয় এবং প্রতিরোধের উপায় সম্পর্কে বর্ণনা করতে পারবো। তাহলে আমি একটা খাদ্যগুণ জানলাম বা পুষ্টির কথা জানলাম, এই পুষ্টি যদি অভাব হয় আমার শরীরে তো কী ধরনের লক্ষণ, অভাবজনিত লক্ষণটা দেখা দেবে সেটা আমি জানতে পারবো। এবং এটা এই যে অভাবজনিত লক্ষণটা এটা কীভাবে প্রতিরোধ করা যায় সেটা আমরা জানবো। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। তারপরে থার্ড পয়েন্ট হচ্ছে চাহিদা অনুযায়ী খাদ্য নির্বাচন করতে পারবো। আমার খাবার শরীরে কী ধরনের চাহিদা তৈরি আছে বা কী ধরনের খাবার আমার দরকার আছে, আমার শরীরে যে ধরনের সমস্যাগুলো রয়েছে, যে ধরনের অভাবজনিত লক্ষণগুলো আমি যে জানি, যে আমার যদি আমিষের অভাবজনিত লক্ষণ দেখা যায় তাহলে আমার আবার আমিষের কি খাবার খেতে হবে বেশি, স্নেহজাতীয় খাবার যদি থাকে, ভিটামিন অভাব হলে, খনিজ লবণ অভাব হলে, আমার শরীরে পানির সমস্যা হলে বা অভাবজনিত দেখা দিলে কী হবে, আমার শরীরে বিভিন্ন ধরনের সিমটমগুলো উপসর্গ দেখা দেবে। তো এই যে অভাবজনিত লক্ষণগুলো আছে এগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমার কী ধরনের খাবারগুলো বেশি খেতে হবে বা কী ধরনের পুষ্টিগুণগুলো আমার শরীরে অ্যাবসেন্ট। তো এই বিষয়গুলো আমরা কিন্তু এখানে চাহিদা অনুযায়ী তো আমরা খাবার সিলেকশন করতে পারবো। তাহলে আমি মোটামুটি এই পার্ট শেষে বা এই চ্যাপ্টার শেষে কী ধরনের জিনিসগুলো জানতে পারলাম বা পারবো
হ্যাঁ, এই বিষয়গুলো তোমাদের আরেকটু তোমাদের ভালোভাবে বলে দিলাম, যে তোমরা বুঝতে পারো যে চ্যাপ্টার শেষে আমরা কী ধরনের জিনিসগুলো আমরা পাচ্ছি। ঠিক আছে, এবার আমি তোমাদের এই টোটাল চ্যাপ্টারটাকে আমরা 2টা ক্লাসে শেষ করব। প্রথমত আমরা যে পার্টগুলো থাকবে আমরা অর্ধেক অংশ আজকে তোমাদের বুঝিয়ে দেবো। মোটামুটি একটা লেআউট তৈরি করার চেষ্টা করবো, যাতে করে তোমার বাসায় এগুলো সহজেই বুঝতে পারো। আমি তোমাদের স্লটগুলো রেডি করে দিচ্ছি। ওকে, নাও ক্যান গো টু দ্য টেক্সট। পার্ট 1, পুষ্টিমান এবং খাদ্য উপাদান। আমরা জানি যে ইঞ্জিন চালানোর জন্য কয়লা, ডিজেল, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস এই বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে কি জ্বালানি। এই জ্বালানিগুলো দিলে তার ভিতরে একটা শক্তি সৃষ্টি হবে, সে চলবে। ঠিক আমাদের যে বডি, এটা কিন্তু একটা ইঞ্জিনের মতোই। এখানে আমি যদি কোনো ধরনের ফুয়েল না দিই, এগুলো ইঞ্জিন আর চলবে না, অকেজ হয়ে যাবে। ডে বাই ডে আমার শরীর নিস্তেজ হয়ে যাবে, আমি একসময় মারাই যাব। তাহলে এই বিষয়গুলো কিন্তু একটা ইঞ্জিনের সাথে রিলেশন কেন করলো এখানে? ইঞ্জিনও ফুয়েল পায় বা জ্বালানি পায়, সে কর্মক্ষম হয়। আমার শরীরটা কিন্তু এরকম একটা ইঞ্জিন, যেখানে খাবার দিলে শক্তি উৎপাদন হবে, সেখানে কাজ করতে পারবো। ওকে, একটা রিলেভেশন আছে এখানে। ওকে, তাহলে এই যে একটা শক্তির দরকার হয়, তাহলে আমরা কি পেলাম? মূলত খাবার হচ্ছে শক্তি যোগায়। আচ্ছা, এখন আমরা যদি বলি যে খাবার বলতে কি বুঝি বা খাদ্য বলতে কি বুঝি? খাদ্য বলতে সেই জৈব উপাদানকে বোঝায় যা জীবের দেহ গঠন ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে দেহের যে গঠন, এই যে আমি ছোট থেকে আজকে পর্যন্ত বড় হয়েছি, আমার শরীরের যে একটা সাধারণ অবকাঠামো তৈরি হয়েছে, তারপরে আমি যে কর্মক্ষম অবস্থায় এই যে কথা বলতে পারছি বা আমি নিজেকে কাজে সংযুক্ত রাখতে পারছি, সব কিছু মিলে কিন্তু আমার খাবার। তাহলে খাবারের কাজ হচ্ছে শুধুমাত্র তোমার শক্তি যোগানোই একটা বিষয় না, দেহের যে গঠন, হ্যাঁ, দেহের সার্বিক গঠনও সে কিন্তু অংশগ্রহণ করে, এবং শক্তি উৎপাদন দুইটাই। তাহলে খাদ্যের মধ্যে যে সকল উপাদান বা পুষ্টিদ্রব্য থাকে, আমাদের দেহে প্রধানত 3টি কাজ করে। যে সমস্ত উপাদানগুলো খাদ্য উপাদান এবং পুষ্টি উপাদান হিসেবে আমরা জানি, সেগুলো আমাদের দেহে কটা কাজ করে? 3টা কাজ করে। নাম্বার 1, জীবের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে। নাম্বার 2, তাপশক্তি ও কর্মশক্তি প্রদান করে। নাম্বার 3 হচ্ছে রোগ প্রতিরোধ, সুস্থতা বিধান ও শারীরবৃত্তীয় কাজ করে। শারীরবৃত্তীয় কাজ কীরকম? যেমন পরিপাক, শ্বসন, রেচন, বিভিন্ন ধরনের যে কাজগুলো হয়। আমরা খাবার খাচ্ছি, হজমের ব্যাপার আছে। আমরা এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, হ্যাঁ, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, একটা ইয়ের বিষয় আছে, ভিতরে কাজ হচ্ছে কিন্তু এগুলো। তারপরে যে খাবারটা খাচ্ছি সেগুলো পরিপাক্ব হয়ে আবার রেচন প্রক্রিয়া শরীর থেকে বের হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের মলমূত্রের মাধ্যমে বা ঘামের মাধ্যমে। এগুলো কিন্তু একটা কাজের শারীরবৃত্তীয় কাজগুলো হচ্ছে। তো এই যাবতীয় শারীরবৃত্তীয় কাজে কিন্তু তোমার এনার্জি ছাড়া হবে না বা শক্তি ছাড়া হবে না। তাহলে শক্তি এখানে প্রদান করছে কে? খাবার বা পুষ্টিগুণ। ওকে, আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে পুষ্টি এবং পুষ্টিমান। পুষ্টি একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে খাদ্যবস্তু খাওয়ার পরে পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হয়। দেহে এসব সরল উপাদান শোষণ করে নেয়। শোষণের পরে খাদ্য উপাদানগুলো দেহের সকল অঙ্গের ক্ষয়প্রাপ্ত কোষের পুনর্গঠন এবং দেহের বৃদ্ধির জন্য নতুন কোষ সৃষ্টি করে। এভাবে কিন্তু শরীরে কিন্তু পুনর্গঠন হয়। তাছাড়া তাপ উৎপাদন, রোগ প্রতিরোধ ও রক্ষণাবেক্ষণের জন্য পুষ্টি যোগায়। দেহে খাদ্যের এই সকল কাজে কিন্তু পুষ্টি প্রক্রিয়ার অন্তর্গত। তাই আমরা খাবার খাচ্ছি, আমরা পুষ্টি পাচ্ছি। পুষ্টি দিয়ে কিন্তু আমাদের শরীরে যাবতীয় যে কার্যাবলীগুলো রয়েছে, বিভিন্ন ধরনের কোষের পুনর্গঠন বলো, দেহের বৃদ্ধিজনিত কারণ বলো, সব কিছু কিন্তু রিলেটেড। আর আমরা যে আরেকটা বিষয় হচ্ছে পুষ্টি, যেটা বললাম সকল কাজে পুষ্টি অন্তর্গত, এবং এই পুষ্টি উপাদান হচ্ছে প্রতিদিনের খাবার গুণসম্পন্ন যে সমস্ত উপাদান যা দেহের শক্তি ও যথাযথ বৃদ্ধি নিশ্চিত করে, মেধা ও বুদ্ধি বাড়ায়, রোগ প্রতিরোধ করে, অসুখ বিসুখ থেকে তাড়াতাড়ি সেরে উঠতে সহায়তা করে, মানুষকে কর্মক্ষম করে। এগুলো কি কার কাজ? পুষ্টি উপাদানের কাজ। তাহলে পুষ্টি ব্যাপারটা হচ্ছে, আমরা যদি সুস্থ থাকতে চাই, আমাদের কোষের যদি পুনর্গঠন ঠিক হয়, দেহ সঠিকভাবে বেড়ে ওঠে, যাবতীয় কার্যক্রমগুলো যেমন পরিপাক প্রণালী বলো, তারপরে তোমার রেচন প্রক্রিয়া বলো, তারপর তোমার শ্বসন প্রক্রিয়া বলো, সব কিছু ঠিক থাকলে মানে একটা সুস্থ মানুষ বলে। আমরা যখন অসুস্থ হয়ে যায় তখন দেখা বিভিন্ন ধরনের রোগ জীবাণু কী করে? তোমার দেহকে আক্রমণ করে। তোমার যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আমরা কিন্তু প্রতিনিয়ত যখন শ্বাস নিচ্ছি,
তখন হাজার হাজার লক্ষ লক্ষ জীবাণু কিন্তু নাক দিয়ে ঢুকতেছে, আবার বের হয়ে যাচ্ছে। তো এই যে ঢুকতেছে বের হচ্ছে, আমরা অসুস্থ হচ্ছি না, আবার একই প্রক্রিয়া অসুস্থ হচ্ছে, কারণটা কি? যখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের পুষ্টিগুণগুলো সঠিকভাবে আমরা পাবো না, তখন কি হবে? শরীরের যাবতীয় কার্যক্রমগুলো সঠিকভাবে করতে পারবে না। কারণ আমি ঠিকমতো পুষ্টি না দেই, তাহলে শরীরে কাজ করবে কীভাবে? সো এখানে তাহলে সঠিক মাত্রায় পুষ্টি না পাওয়ার কারণে আমার শরীরের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়বে, যার কারণে যেখানে দুর্বল অংশ থাকবে সেখানে কিন্তু রোগ জীবাণুকে আক্রমণ করতে পারবে। দুর্বলকে কিন্তু আক্রমণ করে সবাই। তো যখন সেটা দুর্বল আক্রান্ত হবে, তখন কিন্তু আমি অসুস্থ হয়ে পড়বো। আবার দেখা গেছে তখন কী করি? আমরা বিভিন্ন ধরনের ওষুধপত্র খাই, বিভিন্ন পথ্য খাই, মানে ফ্রুটস যেগুলো খাই আমরা। তখন কেন খাই? আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো আবার তৈরি করার জন্য। যখনই তৈরি হয় তখন কিন্তু রোগ জীবাণু থাকতে পারে না, অটোমেটিক তুমি সেরে ওঠো। এটা কিন্তু সুস্থ হওয়ার বিষয়টা। তাহলে আমরা কিন্তু এখানে দেখলাম যে আসলে খাবারের যে বিষয়টা, শুধুমাত্র পুষ্টিগুণ সার্ভ করার তো ব্যাপার আছেই, পুষ্টিগুণ সার্ভ করার মাধ্যমে আমরা কি পাই? শরীরের যাবতীয় কোষের পুনর্গঠন, দৈহিক বৃদ্ধি, আমাদের মেধা বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, যাবতীয় কাজ, দেহের তাপ শক্তি বা দেহের যে একটা হিট আছে শরীরে, এটাও একটা উৎপাদনের বিষয় আছে, তাপ উৎপাদন, মানুষ মানে বডিকে কর্মক্ষম করে তোলার জন্য যাবতীয় বিষয়গুলো এই আমরা পুষ্টি থেকে পেয়ে থাকি। যাই হোক, আমরা মোটামুটি তোমাদের আশা করি বোঝাতে পেরেছি। এবার খাদ্য উপাদান সম্পর্কে চলে আসি। উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: আমিষ বা প্রোটিন, শর্করা বা শ্বেতসার, স্নেহ বা চর্বি। আরও তিন ধরনের খাবার উপাদান রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য বিশেষ প্রয়োজন, যেমন খাদ্যপ্রাণ বা ভিটামিন নামে আমরা জানি, খনিজ লবণ এবং পানি। তাহলে মোটটা কিন্তু 6টা খাদ্য উপাদান রয়েছে: আমিষ, শ্বেতসার বা শর্করা জাতীয় খাবার, তারপরে কি রয়েছে? স্নেহ বা চর্বি জাতীয় খাবার রয়েছে, তারপরে কি ভিটামিন বা খাদ্যপ্রাণ, তারপরে খনিজ লবণ এবং পানি। এটা বিভিন্ন ধরনের খাদ্য উপাদান বিভিন্ন ধরনের মানে কাজ করে থাকে। আমি এতক্ষণ তোমাদের বিভিন্ন শরীরে বিভিন্ন ধরনের কার্যক্রম কথা বললাম। এই যে খাবারের 6টা উপাদান, এই 6টা উপাদান এক একটা এক এক ধরনের কাজ করে। তুমি একটু সহজে বুঝবা। যেমন আমিষ কী করে? আমিষের কাজ হচ্ছে ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন এবং দহা করে। এটা কিন্তু পুষ্টির মধ্যে বলে ফেলছি আমি। শর্করা বা শ্বেতসার শক্তি উৎপাদন করে, এটা কিন্তু বলছি। স্নেহ বা চর্বি শরীরে তাপ বা শক্তি উৎপাদন করা, শরীরের মানে ম্যাক্সিমাম হিট তৈরি করার কাজই হচ্ছে স্নেহ বা চর্বি জাতীয় খাবারের। খাদ্যপ্রাণ যে ভিটামিন যেটা রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা, একটু আগে তোমাদের বললাম যে আমাদের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন কিন্তু অসুস্থ হয়ে পড়ি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাজ হচ্ছে ভিটামিন বা খাদ্যপ্রাণের। তারপরে তোমার শক্তি বৃদ্ধি, বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা যোগায় কে? এই খাদ্যপ্রাণ বা ভিটামিন। খনিজ লবণের কাজ হচ্ছে বিভিন্ন জৈবিক প্রক্রিয়া অংশ নেয়। আর পানি হচ্ছে দেহে পানির সমতা রক্ষা করে, কোষের গুণাবলী নিয়ন্ত্রণ করে এবং কোষ অঙ্গাণুসমূহকে ধারণ ও তাপের সমতা রক্ষা করা হচ্ছে পানির কাজ। তাহলে আমরা দেখলাম কোনো খাদ্য উপাদানে কিন্তু লেস ইম্পর্টেন্ট না। মূল খাদ্য উপাদান 6টি, যে 6টা তোমাদের এখন বললাম, এই 6টা মিলেই শরীরের যাবতীয় যে পুষ্টি উপাদান রয়েছে বা পুষ্টি কার্যক্রম রয়েছে সেগুলো সে ব্যালেন্স করে। তা আশা করছি তোমাদের একটা অবস্থানে গিয়েছো, এগুলো আগেও যদি তোমরা পড়েছো, সব কিছুর মধ্যে একটা ভালো আইডিয়া রয়েছে। 6, 7 এগুলো যত আলোচনা ছিল একটু রিভাইভ করলে হয়ে যাবে, এগুলো তোমাদের প্রিভিয়াস আলোচনা। শর্করা ও আমিষ জাতীয় খাবার সম্পর্কে এখানে বিভিন্ন ধরনের করা বলা হয়েছে। যে শর্করা বলতে আমরা সরল শর্করাকে বুঝে থাকি, আবার দ্বিশর্করা, বহু শর্করা পরিপাকের মাধ্যমে সরল শর্করায় পরিণত হয়। এই ধরনের বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে। কারণ মানবদেহ শুধুমাত্র কি সরল শর্করাই গ্রহণ করতে পারে। এগুলোকে আবার সবগুলি কি দেহে শোষণযোগ্য করতে হলে আমাদের সরল শর্করা বানাইতে হয়। যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এই 3টি শর্করার মধ্যে গ্লুকোজ রক্তের মাধ্যমে সারা দেহে কি পরিবাহিত হয়। আমাদের গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে শরীর অসুস্থ হয়ে পড়ে, আবার কমে গেলেও অসুস্থ হয়ে পড়ে। তো একটা স্বাভাবিক মাত্রায় রাখতে হয় গ্লুকোজকে। শর্করা, স্নেহ এবং আমিষের মধ্যে শর্করাকেই সবচেয়ে সহজপাচ্য, মানে সহজে শরীরে অ্যাবজর্ব হয়ে যায়। তো এই বিভিন্ন ধরনের এখানে আলোচনা রয়েছে, তোমরা একটু ভালোভাবে পড়বা। অনেক এখানে অবজেক্টিভস রয়েছে, কারণ প্রতি পয়েন্টে যদি অবজেক্টিভগুলো একটু মতো না পড়তে পারো তাহলে তোমাদের ক এবং ক্ষয়ের জন্য যে ছোটোখাটো প্রশ্ন বানানো থাকে তোমাদের সৃজনশীল প্রশ্নে, এগুলো তোমরা অনেক সময় ভুল করে ফেলবে।
তো আমাদের ক এবং খয়ের জন্য বিশেষ করে এবং অবজেক্টিভ তো আছেই, এই বিষয়গুলো ভালোভাবে তোমাদের আয়ত্ত করার জন্য একদম টু দি পয়েন্টে পড়ার কোনো বিকল্প নাই। তো এগুলো তো আসলে প্রত্যেকটা এইগুলোই লাইন বাই লাইন পড়ার কোনোভাবে আমি প্রয়োজন মনে করি না, তবে বাসায় তোমরা এগুলো ভালোভাবে পড়বে এবং পড়লে আশা করি বুঝতে পারবে। আমি লাইন বাই লাইনে পড়লাম না, তোমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখবা। আমি তোমাদের পড়া দিয়ে দিচ্ছি। তোমরা পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত, পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত তোমরা বাসা কমপ্লিট করবা, একদম লাইন বাই লাইন একদম পেঁচিয়ে দাগে দেখে শেষ করবা, ঠিক আছে? যাতে কোনো সমস্যা না হয়। তা আমি তোমাদের একটা দিন পর অর্থাৎ আগামী বুধবার দিন সম্ভবত আবার আমার ক্লাস রয়েছে, তোমাদের এই ক্লাসে আমি আবার অ্যাড হবো। এর মধ্যে পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত তোমরা ভালোভাবে কমপ্লিট করবা। তাহলে এই স্টেপটা দিয়ে দিলাম তোমাদের পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত, তোমরা ভালোভাবে এই বিষয়গুলো পড়বে। আমার মনে হয় না যে কোনো আইটেম তোমাদের বুঝতে সমস্যা হবে। এখন অনেক ধরনের গুরুত্বপূর্ণ লাইনগুলো রয়েছে, এগুলো আনলাইন করে করে পড়বে। তো এই হলো বিষয়, আমাদের টোটাল চ্যাপ্টার শেষ হোক, তারপর আমরা সৃজনশীল প্রশ্ন মধ্যে আমরা আলোচনা চলে যাব। তো আজকে এ পর্যন্তই থাকলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রত্যেকেই বাসায় মনোযোগী হবে। তোমাদের এই কোভিড-19 এর মহামারীর ভিতরেও যে দুর্যোগকাল চলছে এখন সমস্ত বিশ্বব্যাপী, আমাদের দেশ এটার বাইরে নয়, তারপরে কিন্তু আমরা কষ্ট করে হলেও আমরা পাঠের মধ্যে ধরে রাখতে চেষ্টা করছি। তোমরা বাসা ঠিকমতো লেসনে থাকবে এবং স্টাডির বিকল্প নেই। ভালো স্টুডেন্ট হওয়ার জন্য স্টাডির কোনো বিকল্প নেই। মেধা কিন্তু আল্লাহ প্রদত্ত, সেটা ঠিক আছে, কিন্তু এটাকে লালন করতে হয়, এটা পরিচর্যা করতে হয়। তুমি যদি দীর্ঘ সময় যদি এটাকে মানে আননার্সিং অবস্থায় ফেলে রাখো, সেটা কিন্তু জং ধরবে, হ্যাঁ, সেখানে পরিচয় পড়বে, কোনো ধরনের মানে বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবো না। এক সময় আস্তে আস্তে মেধা কিন্তু পচন হয়, মেধা লালন করলে সেটা আস্তে আস্তে শানিত হয়। এই বিষয়গুলো কিন্তু তোমরা প্রত্যেকে জানো এবং প্রত্যেকে সেটা কিন্তু মানে বাস্তবতা কিন্তু এইটাই। যত বেশি পড়াশোনা করবে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যত পড়বে ততই শিখবে। তা পড়াশোনার বিকল্প নেই, পড়াশোনা অভ্যাস এখন বাসায় প্রচুর সময় পাচ্ছ, সে অভ্যাস গড়ে তোলো। তোমাদের রেগুলার যে লেসনগুলো দিচ্ছি সেগুলো ভালো মতো কমপ্লিট করো। কোনো কিছুই যদি তোমাদের একবার বুঝতে সমস্যা হয়, যেহেতু রেকর্ডেড ভিডিও, তোমরা বারবার সেগুলো প্লেব্যাক করে আবার দেখার চেষ্টা করবা, তাহলে দেখবা যে একবার না বুঝলে দুইবার বুঝে যাচ্ছ, কোনো সমস্যা হচ্ছে না। একদম ফ্রিলি এবং সুন্দরভাবে একদম সহজ ভাষায় তোমাদের প্রত্যেকটা শিক্ষক তোমাদের সেটা বোঝানোর চেষ্টা করছে। আশা করি তোমরা যে সুযোগটা ভালোভাবে কাজে লাগাবে এবং প্রত্যেকে সেটা লাগাইতেই হবে, কারণ আমাদের এই ঈদের পর সময় কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা মানে তোমাদের টেস্ট পরীক্ষা, তোমাদের মোটামুটি ওভারঅল পুরো বইয়ের উপরেই তোমাদের পরীক্ষা হবে। তো যেহেতু আমরা অনলাইন ক্লাসে যাচ্ছি আর তোমাদের সামাজিক ক্লাস কার্যক্রম যেহেতু আপাতত বন্ধ রয়েছে, তা আমরা অন্তত এবারের জন্য তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষায় আমরা কিছু চ্যাপ্টার সিলেক্ট করে দিব, যাতে করে তোমাদের মানে প্রিপারেশন নিতে সুবিধা হয়। তা আমরা এই কিছুদিন পরেই তোমাদের টোটাল ইয়েটাই আমরা আকারে দিয়ে দেবো নেটে, তোমরা সেখান থেকে তোমরা সংগ্রহ করবে। তো ঠিক আছে, তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনায় মনোযোগী হও। আমাদের যে মূল টার্গেট তোমাদের পড়াশোনায় স্বাভাবিক অবস্থায় রেখে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। তোমরা প্রত্যেকেই সেই সুযোগটি গ্রহণ করবে, ইনশাআল্লাহ আমরা তাহলে প্রত্যেকে উপকৃত হব। তাহলে আমাদের এই অনলাইন কার্যক্রম ফ্রুটফুল হবে এবং আশা করি সেটা তোমাদের কাজে লাগবে, কার্যকরী হবে বলে মনে করি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ অল।